আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা সবাই? তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা কিনা আপনার পর্তুগাল বিএফএস পেস করতে যাবে ইন্ডিয়া যেয়ে। তো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি রিসেন্ট টাইমে আমি বিএফএস পেস করে আসছি। তো আমার কিছু ন্যূনতম একটা অভিজ্ঞতা হয়েছে। তো এই অভিজ্ঞতা থেকে আমার অনেকগুলো প্রশ্ন ছিল, তো ওই প্রশ্নের উত্তরগুলো আমি দেবো, কারণ আমি জানি যারা এই কাজে যাচ্ছে তাদেরও একই প্রশ্ন, একই ধরনের প্রশ্ন থাকতে পারে। তো আশা করি আপনাদের প্রশ্নের সাথে আমার প্রশ্নেরও উত্তরও মিলবে, ঠিক আছে? তো প্রশ্নগুলো যেমন যে আপনার যদি মেডিকেল ভিসা হয় তাহলে আপনার ইমিগ্রেশনে কি ঝামেলা করতে পারে, কী কী ঝামেলা করতে পারে, কী কী ডকুমেন্টস নিতে হবে, কী কী ডকুমেন্টস যাবে, তো এগুলো বলবো। তাছাড়া আপনি যদি আপনার ভিসা শেষ স্টেজে থাকেন, অর্থাৎ নর্মালি মেডিকেল ভিসা আপনার 6 মাস মেয়াদ থাকে, তো আপনি যদি লাস্ট মান্থে যান বা 10 দিন সময় আছে, 5 দিন সময় আছে, এরকম সময় থাকে, তাহলে ওই সময় গেলে আপনার ইমিগ্রেশনে কি ঝামেলা করতে পারে, আটকায় দেয় কি না, তো এইগুলোও বলবো, ঠিক আছে? কারণ আমি এরকম ভয় পাইছিলাম। আমারও প্রায় আপনার লাস্ট 10 দিনের মতো টাইম ছিল আমার মেডিকেল ভিসা, তারপর আমি গেছি। তো আমি কি কি প্রশ্নের ফেস করছিলাম, তো এগুলো আমি আপনাদের বলবো। এবং আপনারা যেহেতু যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান, তাহলে কিভাবে ইন্ডিয়া গেলে আপনার ভালো হবে, এয়ারে নাকি আপনার বাই রোডে কীভাবে গেলে ভালো হবে সেটা বলবো। তারপর আপনার বিএফএসে আপনার কত কস্ট যায়, বিএফএসের সামনে কীরকম পরিবেশ থাকে, যারা মেডিকেল ভিসা যাবেন তাদের একটা নর্মালি ভয় থাকে পুলিশে ধরার, বা কি পুলিশে ধরার একটা ভয় থাকে। আবার অনেকের ভিসা কিন্তু দিল্লি থাকে, তো দিল্লি যাদের ভিসা হয় তারা কিন্তু তুলনামূলকভাবে কম ঝামেলা পোহাতে হয়, কিন্তু যারা কলকাতা ভিসা হয়, মেডিকেল ভিসা হয়, তারা কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়। তো যারা কলকাতা ভিসা থাকবে তারা কিভাবে আপনার বিএফএস ফেস করবে, কীভাবে সেফভাবে দিল্লি গিয়ে ইন্ডিয়ান বিএফএস ফেস করবে, তো সেটাও কিন্তু এই ভিডিওতে বলা হবে, ঠিক আছে? মানে এ টু জেড বলবো আমি আপনাদেরকে। তো ভিডিওটা একটু লম্বা হবে, তো আপনার একটু ধৈর্য সহকারে শুনবেন, ঠিক আছে? তো আমি শুরু থেকে শুরু করি যে আমি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাব, তখন আমি কী কী ডকুমেন্টসগুলো লাগছে আমার নর্মালি, বা আপনাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ডেট। তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ডেট বলতে আপনি যখন ইন্ডিয়া এন্ট্রি নেবেন, ধরুন আপনি 17 তারিখে এন্ট্রি নিচ্ছেন, আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ডেট হতে হবে আপনার 18 তারিখ বা 19 তারিখ, ঠিক আছে? এর মধ্যে হতে হবে। তো এটা আপনারা অবশ্যই আগে প্রথম টিকিট কনফার্ম করলে তারপর আপনারা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেবেন। তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ডেট এরা কিন্তু মাস্ট লাগবে, এরা দেখবে, এরা, ঠিক আছে? ইমিগ্রেশনের লোক এরা দেখবে। তারপর অনেকে এরিবেল কাট করে যান, তো এটা করার কোনো দরকারই নেই, কারণ আপনি যদি এরিবেল কাট করেন তারপরেও দেখবে, না করলেও আপনার মানে ওদিকে যে আপনার এরিবেল কার্ড পূরণ করতে হবে আর কি, করলেও দেখবে, না করলে দেখবে। তারপর আপনার হোটেল বুকিং করতে হবে, হোটেল বুকিং করে আপনাকে মূলত এটা দেখাতে হবে। তো হোটেলের একটা বুকিং করার একটা থাকতে হবে আপনার, এবং রিসিট থাকতে হবে, ঠিক আছে? এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, এক হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ডেট, আর একটা হচ্ছে হোটেল বুকিং। তো এই দুইটা নেবেন। আর আপনার যদি পেশেন্ট থাকে, আর অথবা আপনি নিজে পেশেন্ট থাকেন, তো অবশ্যই আপনার মেডিকেল ডকুমেন্টসগুলো সবগুলো নেবেন। তো এই হচ্ছে তিনটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো আপনি নিয়ে যাবেন। তো যখন আপনি বাংলাদেশ এয়ারপোর্টে যাবেন, তখন সেখানে কিন্তু আপনার ইমিগ্রেশনের কিছু প্রশ্ন করবে। তো প্রশ্নগুলো হবে এরকম যে আপনি কী কাজে যাচ্ছেন, যদি আপনার মেডিকেল ভিসার প্রায় শেষ মুহূর্তে থাকে তখন কি করতে পারে সেটাও বলবো। অথবা যদি আপনার মেডিকেল শেষ মুহূর্তে থাকে, মানে ভিসার মেয়াদ প্রায় কম, ধরেন 20 দিন আছে, 10 দিন আছে, তো এরকম যদি হয় তাহলে হারা প্রশ্ন করবে যে আপনি শেষ মুহূর্তে কেন যাচ্ছেন, এইরকম প্রশ্ন করতে পারে, আবার অনেকে করেও না। তো যাদের বিশ্বাস শেষ মুহূর্তে যাবেন, তো তারা একটা প্রশ্নের সম্মুখীন যদি হয়ে যান, ভুলবশত হতেও পারেন আবার নাও হতে পারেন। তো যদি হয়ে যান যে আপনার শেষ মুহূর্তে কেন যাচ্ছেন, তখন আপনি বলতে পারবেন, আপনি এক কথায় বলে দেবেন যে ফ্যামিলি রেসপন্সিবিলিটিস। তো এখানে কিন্তু অনেক রেসপন্সিবিলিটিস থাকে, অনেকে শুধু একজন পুরুষ থাকে, তো তার কিন্তু অনেক ফ্যামিলির প্রতি দায়িত্ব থাকে, যার কারণে তার সময় হয়ে ওঠে না, ঠিক আছে? তো এটা শুধু কিন্তু আপনি যখন যাবেন এয়ারে যদি যান, তাহলে কিন্তু আপনার শুধু বাংলাদেশ ইমিগ্রেশনে প্রশ্ন করবে, ওরা এত কিছু ডিটেলস দেখবে না। এরা শুধু দেখবে, মানে ইন্ডিয়ান ইমিগ্রেশন দেখবে শুধু আপনার ভিসার মেয়াদ আছে কি না, তাহলে হবে। আরেকটা বিষয়, তো আরেকটা বিষয়, আপনারা যদি শেষ মুহূর্তে থাকেন তাহলে অবশ্যই আপনারা রিটার্ন টিকিটও কেটে নেবেন, ঠিক আছে? আলাদা আলাদাভাবে, এক টিকিটে দুইটা টিকিট কাটবেন না যে এত তারিখে যাচ্ছেন এত তারিখে আসছেন, তাহলে আবার প্রশ্ন করতে পারে যে আপনি কীভাবে এত শিওর হচ্ছেন, কারণ মেডিকেল বিষয় তো আপনার সময় নয় যে আপনি নিজের সময় নির্ধারিত নয় যে আপনি কতক্ষণ থাকবেন। তো এই ক্ষেত্রে আপনারা দুইটা টিকিটে কাটবেন, রিটার্ন টিকিট একটা আলাদা টিকিটে কাটবেন, এবং যাওয়ার টিকিট একটা আলাদাভাবে কাটবেন আর কি। যদি রিটার্ন টিকিট চায় তখন দেখাবেন যে আমি অবৈধভাবে থাকার, মানে আপনার কোনো চিন্তা ভাবনা নাই, তো এটা দেখাতে পারেন, ঠিক আছে? রিটার্ন টিকিটটা অবশ্যই রিটার্ন টিকিট কেটে নেবেন। আর যে আপনার যদি ভিসার মেয়াদ থাকে সমস্যা নেই। তো এখন ইমিগ্রেশন আর কি প্রশ্ন করতে পারে, ইমিগ্রেশন আপনার যদি আপনি এয়ারে যান তাহলে আপনার কোনো প্রশ্নই করবে না, এরা শুধু আপনার ডকুমেন্টসগুলো দেখবে।
মেন ডকুমেন্টস দেখবে আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে কি না এবং হচ্ছে আপনার হোটেল বুকিং আছে কি না, এই দুটো জিনিস দেখবে, তাও বাংলাদেশ ইমিগ্রেশনে। তো এই দিক দিয়ে যদি আপনি এয়ারে যান তাহলে ইমিগ্রেশনে কোনো প্যারাই থাকবে না, যেমন আমার ছিল না। কিন্তু আমার পাশের জনের ওদের আবার প্রশ্ন করছে যে ওদের ভিসার মেয়াদ প্রায় 20 দিন ছিল, 1 মাস ছিল ওদের ভিসার মেয়াদ। তো ওদেরকে প্রশ্ন করছিল স্টেজে কেন যাচ্ছেন, তো তারা একই বলছে যে সমস্যা ছিল এই। তো এটা নিয়ে আপনাকে আটকাবে না, ঠিক আছে, একদম চিল থাকেন, কোনো টেনশনের কিছু নাই। এখন আপনারা যখন ইন্ডিয়া প্রবেশ করবেন, যখন বিএফএস ফেস করবেন, বিএফএসের সামনে কেমন থাকে, আমি একটু শর্টকাট ভিডিওটা করছি কারণ অনেক লং হয়ে যাবে সেজন্য। তো আমি লং ভিডিও পছন্দ করি না, কারণ আপনাদের সময়ের মূল্য আছে, আমি চাইতেছি কম সময়ের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তো সরি ফর দ্যাট। তো এখন মেন কথা হচ্ছে আপনারা যখন বিএফএসের সামনে যাবেন, তো অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে বিএফএসের সামনে কি পুলিশ থাকে কি না, পুলিশ হেরা কি আপনার চেক করে কি না, অথবা যদি আপনার ইন্ডিয়া কোথাও যাচ্ছেন বা বিএফএসের কাছাকাছি আসেন, তাহলে যদি ধরে তখন আপনি কি বলবেন। তখন একটা কথা ভাই শুনেন, আপনি যেহেতু মেডিকেল ভিসা যাচ্ছেন, আপনি ইন্ডিয়া যদি দিল্লি থাকে, তাহলে দিল্লির ক্ষেত্রে যারা মেডিকেল ভিসা আছে তো তাদের টাকা বলি, তো আপনি দিল্লি যে কোনো জায়গায় ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো বাধা দেবে না, কারণ আপনি তো বৈধভাবে আছেন, এমন না যে আপনি অবৈধভাবে আছেন। তো সেক্ষেত্রে আপনার কোনো টেনশন নেই, পুলিশ ধরলেও আপনি মেডিকেল ভিসা দেখা দিবেন, যে আপনার অবশ্যই ডক্টর আগে দেখাবেন, ডক্টর দেখায় তারপর বিএফএস ফেস করবেন যে আমি ডক্টর দেখাইছি, তো এখন একটু আমি ঘুরতে আসছি, তো এটা বললেই সমস্যা নেই, কিছু করবে না। তো যারা আপনার কলকাতায় মেডিকেল ভিসা যাবেন, তো তারা কীভাবে আপনার দিল্লি গিয়ে অ্যাম্বাসি বা বিএফএস ফেস করবেন, তাদের জন্য বলছি। তো তারা মূলত আপনার প্রথমত আপনি ট্রেন ধরে যাবেন, আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট তখন। তো সেখানে যদি আপনার একদিন থাকতে হয় তাহলে আপনার একটা হোটেলে উঠতে হবে। তো আপনি সেক্ষেত্রে কাছাকাছি যেমন আপনার পাহাড়গঞ্জ এদিকে থাকতে পারেন। তো সেখানে থাকতে হলে আপনাকে এখানে একটা সমস্যা, অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনার যদি হোটেলে যান সেখানে কিন্তু আপনার এন্ট্রি নিবে, ঠিক আছে, হোটেলে কিন্তু আপনার এন্ট্রি নিবে। তো এন্ট্রি নিলে এটা কিন্তু পরবর্তীতে আপনি যখন যাবেন তখন হেরা যদি পাসপোর্টটা দেখে, তাহলে আপনি হেরা দেখে ফেলবে যে আপনি দিল্লি গেছিলেন, ওই হোটেলে উঠছেন, এন্ট্রি কিন্তু তখন শু করাবে। তো আপনারা যদি পারেন তাহলে একটা হোটেল কন্ট্যাক্টে নেবেন যে আমরা পাসপোর্ট দিব কিন্তু আমাদের যেন এন্ট্রি দেওয়া না হয়, ঠিক আছে। তো এরকম হোটেলে উঠবেন, এজেন্সির সাথে কথা বলে বা বড় ভাই যাদের একটু চেনা পরিচিত আছে, তো তাদের মাধ্যমে আপনারা এমন হোটেলে উঠবেন যেন আপনাদের এন্ট্রি না দেয়। তো আবার এন্ট্রি দিলেও সমস্যা হয় না। তো আমাদের একটা গ্রুপ যারা এন্ট্রি ছাড়া ছিল, তারা আমার বয় ছিল, তো এন্ট্রি ছাড়া ছিল, আবার আমাদের একজন সে আবার এন্ট্রি দেওয়া লাগছে, তো তার আবার কোনো সমস্যা নেই, সে আবার যাওয়ার সময় বাই রোডে গেছিলো, আসার সময় আবার একটু সমস্যা ছিল আর মেডিকেল ভিসায়, তো এর থেকে আবার 10,000 রুপি হারের জরিমানা করা হয়েছিল বাই রোডে। তো বাই রোডে যারা যাবেন তারা একটু রিস্ক নিয়ে যেতে পারেন, প্রশ্ন করতে পারে অথবা জরিমানা করতে পারে যদি বেশি আপনার মেডিকেল ভিসায় সমস্যা হয়, যেমন আপনার এজ কম, যদি আপনি রোগী হন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এখন বিএফএসের সামনে কি পুলিশ ঘোরাফেরা করে কিনা, এটা যদি আপনার মনে এরকম সংশয় থাকে তাহলে ভুল, কোনো সংশয় নেই, কারণ আমি প্রায় ভোর 6টার দিকে আপনার বিএফএসের সামনে ছিলাম 9টা পর্যন্ত, মানে 3 ঘন্টা ছিলাম, কেউ কিছু বলে নাই, আমরা আমাদের মতো ছিলাম একদম নিরিবিলি। তো যেখানে ক্যান নট প্লেসে মূলত বিএফএসটা আছে, পর্তুগাল বিএফএস। তো এখানে মূলত কোনো মানে এখানে শুধু অফিস আদালতেরই মানে শুধু আছে, চলাফেরা আছে, তো এদিকে পুলিশের কোনো ঝামেলা নাই। তো যখন আপনি বিএফএসে যাবেন তখন অবশ্যই আপনাকে প্রথম ওয়েটিং লিস্টে প্রথম গ্রাউন্ডে নিয়ে তখন আপনাদের ডাকবে আর কি, আপনাদের যে একটা গ্রুপ থাকবে ওই গ্রুপটাকে ডাকবে, ডেকে আপনাদেরকে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো কত টাকা লাগে এটা এখন বলবো। তো রেজিস্ট্রেশন আপনার প্রথম 1,000 টাকা নেবে, 1,000 রুপি নেবে, যেটা আমাদের যেটা নিচ্ছে এটা আমি আপনাদের বলছি। তো আমরা রিসেন্ট টাইমে নিচ্ছি, আমি জাস্ট মার্চ মাসে আমি জমা দিয়ে আসছিলাম আর কি, ফাইল সাবমিশন করে আসছিলাম। তো যখন রেজিস্ট্রেশনের জন্য 1,000 নেবে তখন আপনাদের একটা টোকেন দেবে, তো ওই টোকেন নিয়ে আপনারা সোজা 7 নাম্বার ফ্লোরে চলে যাবেন, ঠিক আছে, লিফটের 7 নাম্বার নাকি 6 নাম্বার জানি, আপনার ওরা বলে দিবে, লিখেও দিবে কয় নাম্বার ফ্লোর এই টোকেনে থাকবে আর কি। তো টোকেনে যখন আপনি 7 নম্বর ফ্লোরে যাবেন তখন এদিকে আপনার একটা থাকবে, একটা কোড থাকবে, ওই কোডটা আপনার যখন শুরু করবে তখন আপনাদের ডাকবে আর কি। তখন আপনারা আপনাদের পাসপোর্ট জমা দিবেন ওদের কাছে, ওরা আপনাদের নাম নিয়ে ডাকবে। তখন আপনাদের এদিকে কী প্রশ্ন করতে পারে বিএফএস সেটাও বলছি। তো বিএফএসে আপনার প্রশ্ন কিছুই করবে না ওরা, কারণ ওরা তো কন্ট্যাক্টে থাকে,
তো তেমন কিছু প্রশ্ন করে না, আমাকে প্রশ্ন করছিল যে আমার কোম্পানির নাম কি, তো এটা আপনার জিজ্ঞাবে, কোম্পানির নাম জিজ্ঞাবে, স্যালারি কত জিজ্ঞাবে, মালিকের নাম জিজ্ঞাতে পারে। তো এগুলো অবশ্যই আপনারা জেনে নেবেন। এগুলা প্রশ্ন করবে জাস্ট রিয়েলিটি চেক করার জন্য যে আপনি সেই মানুষ কিনা, এই জন্য, ঠিক আছে। তো ওরা যারা বিএফএস দায়িত্ব আছে তারা আপনার ডকুমেন্টস ক্যান্সেল করা বা রিজেক্ট করার কোনো ক্ষমতা নেই ওদের। ওরা জাস্ট দেখবে যে ডকুমেন্টসগুলো আপনারই কিনা। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে যারা বিএফএসে যাবেন তারা অবশ্যই বিএফএসের মধ্যে ছবি তুলে নিতে পারেন, এখানে কিন্তু ছবি নিতে পারে। তো আমরা ছবি তুলে নিয়েছিলাম এই যে বিএফএসের সামনে বাইরে আপনার ফটো স্টেটের দোকান আছে, সেখান থেকে আপনারা ছবি তুলে নিতে পারেন। আবার ভিতরেও আছে, জায়গা আছে। তো ভিতরে আপনার ফ্রিতেই ছবি তুলে নেবে, কোয়ালিটি ভালো হবে। তো ছবি তুলে নেবেন, কারণ যদি লাগে তাহলে লাগলো, অনেকের আবার এই ছবিগুলো বা ওদের পছন্দ না, ওরা আবার নতুন করে তুলে নেয়, তো এটা কোনো সমস্যা না। তো বিএফএসে যখন আপনি ফাইলগুলো জমা দিবেন তখন আপনাকে একটা রিসিপ্ট দিবে। তো ভিসা ফি কত লাগে সেটা বলি, সেটা হচ্ছে আমাদের লেগেছিল আপনার 18,970 টাকা, 70 ইউরোপি রেখেছিল। তো আমাদের লাগছিল আপনার 17,970 রুপি লাগছিল ভিসা ফি। তো মানে প্রায় 1900 মতো রুপি লাগছে, টোটাল আমাদের 20,000 রুপি গেছে আপনার এই বিএফএসের মধ্যে। তো এভাবে আপনারা মনে করেন জমা দিয়ে আসবেন। তো আমরা মূলত খুব সকাল সকাল চলে গেছিলাম, রিস্ক নিতে চাইছিলাম না, যার কারণে আমাদের খুবই তাড়াতাড়ি যাওয়া হয়েছে। আর আমরা যখন গেছি কতক্ষণ সময় লাগছে সেটা বলি, মানে আমরা 6টা বাজে গেছি, আমরা আসছি রাত 8টা বাজে, মানে এত ভিড় ছিল। আমরা যখন ছিলাম অনেক ভিড় ছিল। তারপর আমাদের কোম্পানির পরের গ্রুপ যারা গেছে তারা আবার 8টা বাজে গেছে, আপনার মনে করেন 12টা বাজে এসে পড়ছে, মানে ওদের 4 ঘন্টা লাগছে। তো অবশ্যই সময় নিয়ে যাবেন, কখন বিল লাগে বলা যায় না। তো আমরা যখন গেছিলাম অনেক নেপালি ছিল, তো আমাদের বাংলাদেশিদের একটু অবহেলাই করছে। তো নেপালিদের প্রথম সুযোগ দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে কথা। তো ভিসা যখন সাবমিশন করবেন, ফাইল যখন সাবমিশন করবেন, তখন আপনাদের যে একটা রিসিপ্ট দেবে, এই রিসিপ্টটা আপনি ছবি তুলে নেবেন, কারণ এখানে আপনার একটা পোস্টাল কোড থাকবে। ওই কোডটা মানে রেফারেন্স কোড থাকে, পোস্টাল কোডই বলে। তো ওই কোডটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে আপনার এই যে ফাইলটা কী অবস্থায় আছে সবগুলো কিন্তু অনলাইনে চেক ইন করতে পারবেন। তো ওইগুলো আমি পরবর্তীতে দেখা দেবো। তো এর মাঝে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্টসে বলবেন, আমি নেক্সট টাইম এই প্রশ্নের উত্তর দেবো বা আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তো কথা আর না বাড়াইলাম, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখন থেকে আমি পর্তুগাল রিলেটেড ভিডিও দিব। তো যারা পর্তুগাল রিলেটেড ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।